স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও কর্মবিরতিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। নেতারা জানিয়েছেন, আলিফের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর কোর্ট হিল মসজিদে দোয়া মাহফিল হবে। বাতিল করা হয়েছে অবকাশকালীন প্রীতি সমাবেশ। এছাড়া আগামী 1 ডিসেম্বর আইনজীবী সমিতির দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিল করা হবে। মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আদালত এলাকায় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। সহকর্মীকে হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিন কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এ বিষয়ে আরও জানাতে কোর্ট চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, চিন্ময় ঈশিত মঙ্গলবার দুপুরের পর থেকেই তো বিচার কাজ বন্ধ রয়েছে, সব মিলিয়ে পরিস্থিতি কি বিস্তারিত জানাবেন? আপনারা জানেন, চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে আজকে আইনজীবীদের যে কর্মবিরতি সেটা অব্যাহত রয়েছে এবং আজকে চলছে দ্বিতীয় দিন। এবং তাদের কর্মবিরতির ফলে গতকাল এবং আজকে চট্টগ্রাম আদালতে সকল ধরনের বিচারিক কাজ বন্ধ রয়েছে। এর ফলে যারা বিচার প্রার্থী তারা আসলে দুর্ভোগে পড়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক আইনজীবী ভবনের পাশেই। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু এই সড়কটি কিন্তু অনেক লোকজন থাকে, লোকানো থাকে, যেহেতু সকাল 10টা এবং এই সময় কিন্তু আদালত বসে। কিন্তু আজকে কিন্তু তেমন এখানে লোকজন নেই, অর্থাৎ আইনজীবীরা কেউ আসছে না। এবং মূলত হচ্ছে তাদের যেটি দাবি সেটি হচ্ছে এই ঘটনায় আলিফ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গতকালই বলা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে 7 জন শনাক্ত করা হয়েছে, মোট 33 জনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় এখন কিন্তু হত্যা মামলা দায়ের করা হয়নি। তবে গতকাল রাতে 3টি মামলা দায়ের করা হয়েছে, অর্থাৎ পুলিশের উপর হামলা এবং সরকার। এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটা শান্ত থাকলে কিন্তু এই মুহূর্তে কিন্তু আইনজীবী যারা তারা এখানে আসেন, যেহেতু সকাল 10টা হতে একটু পরে যে আদালতের যে বিচার কার্যক্রম আমরা দেখছি, অন্যান্য সময় সকাল 10টার পর থেকে আদালতের যে আদালত বসে বা আদালতের যে বিচার কার্যক্রম আপনার আর আজকে সেটি হচ্ছে না। এবং এখানে কিন্তু যারা আইনজীবী তারা কিন্তু আসছে না। এর ফলে আমি আগ্রহ জানাচ্ছি দুর্ভোগে পড়েছেন সাধারণ বিচার প্রার্থীরা। এবং একই সাথে তারা কিন্তু আজকে যারা আইনজীবী সমিতির পক্ষ থেকে তারা বেশ কিছু কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে কালো ব্যাগ ধারণ এবং সমিতির পতাকা অর্ধনিম্ন রাখা। এবং এখানে একটু পরে একটি প্রতিবাদ সমাবেশ হবে এবং আগামী 1 ডিসেম্বর তারা এখানে একটি বিক্ষোভ সমাবেশ করবেন। এবং আজ দুপুর বাদ জোহর তারা দোয়া মাহফিল আপনারা করেছেন। এছাড়া কিন্তু এই মুহূর্তে পরিস্থিতির একটা শান্তি বললে চলে। তো যেমনটি বলছিলাম, আপনারা জানেন গত মঙ্গলবার আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে শুধু চট্টগ্রামে আত্মবিস্তার হয়ে যায় এবং বেশ কয়েকটি পাল্টা হামলা ঘটনা হয়। এবং এই ঘটনা এখন পর্যন্ত মোটামুটি আটক রয়েছে প্রায় আপনার 30 জনের মতো। এখন কিন্তু কোনো সত্য মামলা জারি করা হয়নি। তবে আমরা জানতে পেরেছি আজকে বিপুল নাগাদ আলোচনার পরিবারের পক্ষ থেকে একটি সত্য মামলা জারি করা হতে পারে। তো এই ছিল আমাদের কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ খবর। যদি সত্য মামলা জারি করা হয় সেক্ষেত্রে আমরা হয়তো পরবর্তী সময়ে আরো জানতে পারব। অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার শঙ্কা, সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে। বুধবার সন্ধ্যায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বিবৃতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি আরও বলেন, জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবে করণীয় নির্ধারণই হোক সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকারকে মনে রাখা দরকার, বর্তমান বাজার পরিস্থিতির কারণে দেশের কোটি কোটি পরিবারকে প্রতিদিন স্বাদ এবং সাধ্যের সঙ্গে আপোস করতে হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে দেশের বিভিন্ন খাতে অনিয়মের পাহাড় তৈরি করায় বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। অন্তর্বর্তী সরকার সংস্কারের যে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়নে 4 বা 5 বছর দায়িত্বে থাকা প্রয়োজন হবে, এমনটি মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি হচ্ছে যৌক্তিক সময়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বভার ছেড়ে দেয়া, সম্ভবত এটি 18 মাস বা 2 বছর হতে পারে। এ অবস্থায় সংস্কারের বেশিরভাগ পরিকল্পনা বাস্তবায়ন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বুধবার রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নেহরিন খান স্মৃতি বক্তৃতা ও সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন তিনি। সংস্কারের ক্ষেত্রে বৈষম্য
দূর করার ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি। ঘণ্টাব্যাপী বক্তৃতায় তিনি দেশে একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনের জন্য বাজার রাজনীতি এবং শাসন কাঠামোর গভীর সংস্কারের ওপর জোর দেন। বলেন, যেসব সংস্কার শুরু হয়েছে তা যে দলই নির্বাচিত হোক না কেন তাদের মাধ্যমে টিকিয়ে রাখতে হবে, বিশেষ করে বৈষম্য দূর করার ক্ষেত্রে। ব্যাংক ঋণের মান নির্ধারণের আন্তর্জাতিক চর্চা শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ঋণ পরিশোধ করতে না পারলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হবে। বুধবার খেলাপি ঋণ বিষয়ে সর্বশেষ নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতিমালা আগামী বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হবে। রাজনীতি ঘনিষ্ঠ ব্যবসায়ী ও বড় ঋণ খেলাপিদের চাপে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ সংক্রান্ত নীতিমালা শিথিল করেছিল। বর্তমানে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার 1 বছর সময় পর্যন্ত গ্রাহক খেলাপি মুক্ত থাকার সুযোগ পান। ফলে গ্রাহক নতুন করে ঋণ নিতে পারেন। ব্যাংকাররা আশঙ্কা করছেন নতুন নিয়ম কার্যকর করার পর খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে যেতে পারে। সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী হলে দলীয় প্রধানের পদ ছাড়তে হবে এমন বিধান করা, সব জাতিগোষ্ঠীর স্বীকৃতি দেয়া সহ বিভিন্ন প্রস্তাব পেয়েছে সংবিধান সংস্কার কমিশন। বুধবার অংশীজনদের সঙ্গে কমিশনের মত বিনিময়ে এসব প্রস্তাব উঠে আসে। সংবিধান সংস্কার বিষয়ে মতামত জানতে অংশীজনদের সঙ্গে ধারাবাহিকভাবে মত বিনিময় করছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন। এর অংশ হিসেবে গতকাল জাতীয় সংসদ ভবনে নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করে সংবিধান সংস্কার কমিশন। বিদ্যমান সংবিধানের 70 অনুচ্ছেদে বলা আছে, কোনো সংসদ সদস্য তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। আজ থেকে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের কথা থাকলেও যাত্রী সংকটে পিছিয়ে গেল সময়। তবে 1 ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করার নতুন সিদ্ধান্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন প্রশাসন ও জাহাজ মালিক কর্তৃপক্ষ। চলাচলের অনুমতি পাওয়া জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক নূর মোহাম্মদ জানিয়েছেন, আজ থেকেই কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ার ছড়ায় IWTA জেটি ঘাট দিয়ে জাহাজ ছাড়ার অনুমতি ছিল। তাদের জাহাজের ধারণ ক্ষমতা 350 জন, অথচ টিকিট বুকিং 100 জনেও গড়ায়নি। এ কারণে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছাড়া সম্ভব হচ্ছে না। নভেম্বর মাসে রাত্রি যাপনের নিষেধাজ্ঞার কারণে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে পর্যটকদের অনীহা বলে মন্তব্য করেন তিনি। তবে ডিসেম্বর মাসে সেন্ট মার্টিনে রাত্রি যাপনে নিষেধাজ্ঞা নেই, তাই পর্যটকের সংকট থাকবে না। এ কারণে 3 দিন পিছিয়ে জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছে, শুধু বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত অ্যাপস থেকে সংগ্রহকৃত ট্রাভেল পাসধারী পর্যটকরা অনুমোদিত জাহাজে ভ্রমণ করতে পারবেন। নভেম্বরের শেষ সময়ে এসে শীত জেঁকে বসেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সকাল 9টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। গতকাল ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়লেও সকালে কুয়াশা দেখা যায়নি। পূর্ব আকাশে দেখা মিলেছে ঝলমলে সূর্য। তবে হিমেল বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে বেশি। গায়ে গরম কাপড় জড়িয়ে কর্মজীবীরা ছুটে চলছেন কাজের জায়গায়। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নামছে, যা অব্যাহত থাকবে। জানুয়ারিতে আরও বাড়বে শীতের তীব্রতা। সিটি কর্পোরেশন ও পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় বিপাকে সেবা প্রত্যাশীরা। জন্ম মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ সহ প্রয়োজনীয় সেবা পেতে সময় ও দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশাসক থাকলেও দুর্ভোগ কমছে না। সংশ্লিষ্টদের দাবি, দুর্ভোগ কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকাসহ সারা দেশে 12টি সিটি কর্পোরেশন ও 323টি পৌরসভা। এসব সিটি কর্পোরেশন সহ পৌরসভাগুলোতে প্রতিদিন হাজারো মানুষ আসে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ভিসা আবেদন সহ 19টি নাগরিক সেবা পেতে। 5 আগস্ট সরকার পতনের পর থেকে দেশের এসব সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনপ্রতিনিধিরা অনুপস্থিত। তাদের অনুপস্থিতিতে নাগরিক সেবা দিতে হিমশিম খাচ্ছে প্রশাসক ও সরকারি কর্মকর্তারা। এমন বাস্তবতায় গুরুত্বপূর্ণ নাগরিক সেবা পেতে চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছে সেবা প্রত্যাশীরা।
রুহুল। তিনি বোনের জন্ম নিবন্ধনের সংশোধনের জন্য রায়েরবাজার থেকে উত্তর সিটি কর্পোরেশনের জোনাল অফিসে ঘুরছেন প্রায় 1 সপ্তাহ ধরে। ডিসি অফিস থেকে ওনারা এক কপি রাখছে, আরেক কপি আমার কাছে দিয়ে দিছে, ডেট দিছে 4 দিন পর আপনাদের যে অফিস কমিউনিটি সেন্টার ওখান থেকে গেলে ওটা আপনি মূল কপিটা কালেক্ট করতে পারবেন। ওখানে আসলে বলতেছে যে ভাই এটা তো এখানে আসছে মাত্র 4-5 দিন পরে, আরও 1 সপ্তাহ টাইম লাগবে আমাদের হাতে আসতে। রাজধানীর কাউন্সিলর অফিস ও জোনাল অফিসের কর্মচারীরা বলছেন তারা সাধ্যমতো চেষ্টা করছেন সেবা দিতে, তবে জনপ্রতিনিধি না থাকায় উঠে আসে তাদের সীমাবদ্ধতার কথাও। এক ব্যক্তি 9টা ওয়ার্ড করা সম্ভব না, আপনারা ভাগ করে দেন, 3টে ওয়ার্ড করে দেন, আরও 2জন অফিসার দেন। এই 9টা ওয়ার্ডের দায়িত্ব একজনকে দেওয়া হয়েছে। তাই 9টা ওয়ার্ড থেকে রোজ যদি এক একটা ওয়ার্ড থেকে 20টা সার্টিফিকেটও যায় তাহলে 180টা সার্টিফিকেট হয়। হ্যাঁ, এগুলা চেক করার ব্যাপার আছে, মনে করেন অনুমোদনের ব্যাপার আছে। কাউন্সিলর মহোদয় না থাকার কারণে একটু দেরি হচ্ছে। এসব বিষয়ে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নাগরিক সেবা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে সেবা প্রত্যাশীদের আবেদন যাচাই বাছাই করতে গিয়ে কিছুটা সময় লাগছে। যখন কাউন্সিলররা ছিলেন তখন একটা লোকাল অ্যাটাচমেন্টের কারণে সবাইকে চিনতেন জানতেন, বাট এইখানে একটু সমস্যা আছে। সে কারণে এই সার্টিফিকেটগুলা বা ঠিকানা সঠিক কিনা এটা যাচাই করতে কিছুটা সময় নিচ্ছে। এই সময়টা সেবা প্রার্থীরা দিতে চায় না। স্বল্প সময়ে সেবা নিশ্চিত করতে পুরো সিটি কর্পোরেশন এলাকায় কাউন্সিলর অফিসের কাজগুলোকে 10টি জোনাল অফিসকে ভাগ করে দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের এই জন্ম নিবন্ধনের সিস্টেমটাকে ইন্টারফেসিং করার জন্য আমরা জন্ম নিবন্ধন যে দপ্তর আছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, তাকে আমরা অনুরোধ করব যাতে এটা সহজ হয়ে যায়। ভেরিফিকেশনটা সহজ হলে কার্য নিষ্পত্তির টাইম কিন্তু কমে আসবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। 30 বছর পেরিয়ে গেলেও বরিশালের সরকারি দপ্তরগুলোতে কাটেনি পরনির্ভরতা। শ্রম ও পরিবেশ আদালত, আঞ্চলিক পোস্ট অফিস, বিসিক, আয়কর ও ভূমিসহ সরকারি বিভিন্ন কাজে এখনও খুলনায় ছুটোছুটি করতে হয় বরিশালবাসীকে। এতে করে 6 জেলাবাসী থেকে শুরু করে অর্ধশতাধিক সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন দুর্ভোগে। বরিশালে প্রধান ডাকঘর, বিসিক শিল্পনগরী, জাদুঘর, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, যুব উন্নয়ন, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ভূমি থেকে শুরু করে সরকারি দপ্তরগুলোর বিভাগীয় কার্যালয় আজও স্থাপন হয়নি। প্রতিটি দপ্তরের বিভাগীয় কার্যক্রম পরিচালনায় ছুটতে হয় খুলনায়। এতে বিভাগীয় অনেক সুযোগ সুবিধা বঞ্চিত জেলাবাসী। হাতে গোনা কয়েকটি সরকারি দপ্তরের বিভাগীয় কার্যালয় বরিশালে হলেও রয়েছে জনবল সংকট। এমনকি ভাড়া বাসায় কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। পুরো বরাদ্দ, হস্তান্তর, ট্রান্সফার, ড্রেনেজ ব্যবস্থা, মানে যে কোনো কাজের জন্যই আমাদের খুলনার উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে আমাদের অনেক সময় সাপেক্ষ এবং অনেক কষ্টসাধ্য হয়ে থাকে। প্রতিটি দপ্তরের কাজের গতিশীলতা, মনিটরিং এবং সেবা নিশ্চিত করতে বিভাগীয় কার্যালয়ের বিকল্প নেই। তাই নগরীতে সরকারি দপ্তরের বিভাগীয় কার্যালয় করার দাবি বিভাগ উন্নয়ন পরিষদের। যে আমাদের প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা কিছুটা হলেও বিঘ্নিত হয়। এছাড়া আমাদের কার্যক্রমের যে মনিটরিংয়ের একটা ব্যাপার আছে, সেগুলো সার্কেল অফিস না থাকার কারণে আমাদের এটাতে একটু সমস্যা হয়। যেহেতু আমরা উদ্যোক্তাদের সেবা দেওয়াই আমাদের কাজ, সো সেই জায়গা থেকে আমিও ফিল করি যে এটা যদি হয় সেক্ষেত্রে উদ্যোক্তারা উপকৃত হবে। বিভাগ যখন হয়েছে, বিভাগীয় অফিসগুলো তো এখানে ঠিকভাবে থাকবে, তা না হলে তো জনগণের সেই সুবিধাটা ওরা কোথায় আমরা পাবো। আমরা আশা করছি যে তারা যেন এই ব্যাপারে খুব গভীর মনোযোগ দেয়। বিভাগীয় কমিশনার হয়ে যারাই দায়িত্ব পালন করেছেন তারাই শুনিয়েছেন আশ্বাসের বাণী। এরকমভাবে অনেক ডিভিশনাল হেডকোয়ার্টারই এখানে এখনও হয়নি, অনেক ডিপার্টমেন্টের। সেগুলো আমরা কনসার্ন ডিপার্টমেন্টের সাথে, আমরা মিনিস্ট্রির সাথে আমরা যোগাযোগ করছি যাতে বিভাগীয় অফিস এখানে করা হয়। 1993 সালে দক্ষিণাঞ্চলের 6টি জেলা নিয়ে গঠিত হয় বরিশাল বিভাগ। এর আগে 1829 থেকে 1960 সাল পর্যন্ত ঢাকা বিভাগে এবং 1980 থেকে 1992 সাল পর্যন্ত ছিল খুলনা বিভাগের অন্তর্গত। ডিবিসি নিউজ ডেস্ক। আবহমান বাংলায় শীত মানেই পিঠা পার্বণ, আর সেই উৎসবে এবার ভোলায় যোগ হয়েছে নতুন মাত্রা। 30 রকম ভর্তা আর বাহারি পিঠা নিয়ে সাড়া ফেলেছেন ভোলার কাউসার ঢালি নামে এক পিঠা ব্যবসায়ী। তার পিঠা আর ভর্তার টানে শুধু স্থানীয়রাই নয়, দূর দূরান্ত থেকে
ক্রেতারা ছুটে আসছেন। অন্যদিকে ঝালকাঠিতে পিঠা বিক্রি করে সংসারে সচ্ছলতা এনেছে নিম্ন আয়ের নারী ও পুরুষ। আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। তাই পিঠা তৈরির সংস্কৃতি ধরে রাখতেই ভোলায় জমে উঠেছে পিঠা বেচা কেনা। শহরের ফুটপাত থেকে শুরু করে গ্রামেগঞ্জে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে পিঠা বিক্রির ধুম। পিঠা বিক্রেতা কাউসার ঢালি কয়েক বছর আগেও 10 রকমের ভর্তা দিয়ে শুরু করেছিলেন পিঠা বিক্রি। এবার পিঠার সাথে 30 রকমের ভর্তা দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। সন্ধ্যা থেকেই তার দোকানে যেন চলে উৎসবের আমেজ। যে এখানে বিভিন্ন রকমের ভর্তার আইটেম আমরা দেখতে পাই এবং ওগুলো খুবই সুস্বাদু, যে কারণে আমরা বারবার এখানে আসি। অনেক রকম সিরিয়াল দিয়ে পিঠা পাওয়া যায় না, ভর্তাটা খুব মজা। পিঠা ও ভর্তার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী নারী পুরুষ। কাউসার ঢালির 2 দোকানে প্রতিদিন 30 থেকে 32,000 টাকার পিঠা বিক্রি হয়। 60-15 ভর্তা আছে, 2 দোকানে আমি বেশি 20,000 বেছে, মানে 12,000-এর মতো, 12-13,000 ডেলি বেছে। তো 2 দোকানে 32-33,000 টাকা বেচা কিনা হয়, 1010 টাকা আমার লাভ থাকে ইনশাল্লাহ। শীতের আগমনী বার্তার সাথে সাথে ঝালকাঠি শহরের বিভিন্ন এলাকায়ও বসেছে পিঠার মেলা। সাজের পিঠা, চিতই, চটা আর ভাপা সহ নানা পিঠা তৈরি করছেন নারীরা। বিকাল থেকে রাত অবধি চলে বেচাকেনা। মৌসুমী পেশা হিসেবে পিঠা বিক্রি করে সংসারে সচ্ছলতা এনেছেন অনেক নারী। তাদের সহযোগিতা করছেন পুরুষরাও। আর যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বাড়িতে তৈরি করতে না পারলেও হিমেল ঠান্ডায় জমিয়ে পিঠার স্বাদ নিচ্ছেন অনেকে। বাসায় তো প্রত্যেকদিন পিঠা তৈরি করে না, পিঠার প্রতি অন্যরকম একটা টান থাকে, যার কারণে আমি আসি, খাই। বাসায় বানাইতে অনেক রিস্ক ঝামেলা, এই জন্য আর কি এখানে বানাই, এখানে বসে খাই। শীতের সিজন এই রেটে বাড়তি আয়, আমার সংসার একটু ভালোই চলে। পিঠা বিক্রির সাথে জড়িতদের সহায়তা করার কথা জানিয়েছে বিসিক। এই উদ্যোক্তারা এই পিঠার সরবরাহ করে বা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। যদি এসব উদ্যোক্তারা বিসিকের সাথে যোগাযোগ করে তাহলে বিসিকের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে। পিঠাপুলি বাংলার লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। সেই সাথে মৌসুমী এই পেশা চলে পুরো শীত জুড়ে। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 1 শতাব্দী পর নভেম্বরে রেকর্ড পরিমাণ তুষারপাত দেখছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। বুধবার দেশটির রাজধানী সিউলে 16 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। থমকে গেছে স্বাভাবিক জনজীবন। এরই মধ্যে সিউলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত 2 জন। দেশজুড়ে বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। বরফে ঢেকে গেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। শ্বেত শুভ্র এই তুষারপাত রেকর্ড ভেঙেছে 1960 সালের। বুধবার সিউলে তুষারপাত হয় 16 সেন্টিমিটার পর্যন্ত। এর আগে 1972 সালের নভেম্বর মাসে এই শহরটিতে সর্বোচ্চ তুষারপাত হয় 12.4 সেন্টিমিটার। স্বাভাবিক তুষারপাতে রাজধানী সহ পুরো দেশ থমকে গেছে। বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট, বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট, থমকে গেছে জীবনযাত্রা। বন্ধ রাখা হয়েছে শত শত হাইকিং ট্রেইলও। সড়ক দুর্ঘটনা ও অন্যান্য তুষার সম্পর্কিত ঘটনা এড়াতে সব জরুরি সেবাকর্মী ও সরঞ্জাম মোতায়েনের জন্য নিরাপত্তা ও পরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে মূলত সমুদ্র পৃষ্ঠের উপর তাপমাত্রার বৈষম্য এবং ঠান্ডা বাতাস ভারী তুষারপাতের কারণ। আর ভারী তুষারপাত বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে দেশের অধিকাংশ স্থানে। অপ্রত্যাশিত এই তুষারপাত দেশটির স্বাভাবিক জনজীবনকে স্থবির করে দিয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয় আবারও দেখা দিতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই ভবিষ্যতে ক্ষতি মোকাবেলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো উচিত বলে মনে করছেন তারা। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।